রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ল্যাবরেটরি। আজকে গল্পে দ্বাদশ পর্ব। ড্রয়িং রুমে সোফায় পা দুটো তুলে কুশানে হেলান দিয়ে নীলা। মেঝের ওপরে নীলার পায়ের কাছে ঠেস দিয়ে বসে আছে রেবতী। হাতে রয়েছে লেখন ভরা ফুল স্ক্যাপ। রেবতী মাথা নেড়ে বললে, ভাষায় কেমন যেন বেশি রং ফলানো হয়েছে। এতটা বাড়িয়ে বলা লেখা পড়তে লজ্জা করবে আমার। ভাষার তুমি মস্ত সমাজদার কিনা, এ তো কেমিস্ট্রি ফর্মুলা নয়। খুদ খুদ করো না, মুখস্থ করে যাও। জানো, এটা লিখেছেন আমাদের সাহিত্যিক প্রমোদারঞ্জন বাবু। ওইসব মস্ত মস্ত সেন্টেন্স আর বড় বড় শব্দগুলো মুখস্থ করা আমার পক্ষে ভারী শক্ত হবে। ভারী তো শক্ত, তোমার কানের কাছে আউড়ে আউড়ে আমার তো সমস্তটা মুখস্থ হয়ে গেছে। আমার জীবনের সর্বোত্তম শুভ মুহূর্তে জাগানি সভা আমাকে যে অমরাবতীর মন্দার মাল্যে সমলঙ্কৃত করিলেন, গ্র্যান্ড, তোমার ভয় নেই। আমি তো তোমার কাছেই থাকবো। আস্তে আস্তে তোমাকে বলে দেব। আমি বাংলা সাহিত্য ভালো জানি নে, কিন্তু আমার কেমন মনে হচ্ছে সমস্ত লেখাটা যেন আমাকে ঠাট্টা করছে। ইংরাজিতে যদি বলতে দাও কত সহজ হয়। সে হচ্ছে না। তোমার মুখে বাংলা যে খুব মজার শোনাবে। ওই যেখানটাতে আছে, হে বাংলাদেশে তরুণ সম্প্রদায়, হে স্বাতন্ত্র সঞ্চালন রথের সারথি, হে ছিন্ন শৃঙ্খল পরকীর্ণ পথের অগ্রণীবৃন্দ, যাই বলো, ইংরাজিতে একই হবার জো আছে? তোমার মতো বিজ্ঞান বিশারদের মুখে শুনলে তরুণ বাংলা সাপের মতো ফনা দুলিয়ে নাচবে। এখনো সময় আছে, আমি পড়িয়ে নিচ্ছি। গুরুভার দীর্ঘ দেহকে সিঁড়ির ওপর দিয়ে সশব্দে বহন করে সাহেবী পোশাকে ব্যাংকের ম্যানেজার ব্রজেন্দ্র হালদার মচমচ শব্দে এসে উপস্থিত। বললে, না, এই অসহ্য। যখনই আসি নীলাকে দখল করে বসে আছো। কাজ নেই, কর্ম নেই। নীলাকে তফাৎ করে রেখেছ আমাদের কাছ থেকে কাঁটা গাছের বেড়ার মতো। রেবতী সংকুচিত হয়ে বললে, আজ আমার একটু বিশেষ কাজ আছে তাই। কাজ তো আছে, সেই ভরসাতেই তো এসেছিলুম। আজ তুমি মেম্বারদের নেমন্তন্ন করেছো। ব্যস্ত থাকবে মনে করে অফিসে যাবার আগে আধ ঘন্টা সময় করে নিয়ে তাড়াতাড়ি এসেছি। এসেই শুনছি এখানেই উনি পড়েছেন কাজে বাঁধা। আশ্চর্য! কাজ না থাকলে এখানেই ওর ছুটি, আবার কাজ থাকলে এখানেই ওর কাজ। এমন নাছোড়বান্দার সঙ্গে আমরা কেজো লোকেরা পাল্লা দিই কি করে? নীলা, ইজ ইট ফেয়ার? নীলা বললে, ডক্টর ভট্টাচার্যের দোষ হচ্ছে। উনি আসল কথাটা জোর করে বলতে পারেন না। উনি কাজ আছে বলে এসেছেন, এটা বাজে কথা। না এসে থাকতে পারেন না বলেই এসেছেন, এটাই একটা শোনবার মতো কথা এবং সত্যি কথা। আমার সমস্ত সময় উনি দখল করেছেন ওর জেদের জোরে। এই তোর পৌরষ। তোমাদের সবাইকে ওই বাঙালির কাছে হার মানতে হলো। আচ্ছা, ভালো, তাহলে আমাদেরও পৌরষ চালাতে হবে। এখন থেকে জাগানি ক্লাব মেম্বাররা নারী হরণের চর্চা শুরু করবে। জেগে উঠবে পৌরাণিক যুগ। নীলা বললে, বেশ মজা লাগছে শুনতে। নারী হরণ পানি গ্রহণের চেয়ে ভালো, কিন্তু পদ্ধতিটা কীরকম? হালদার বললে, দেখিয়ে দিতে পারি। এখনই? হ্যাঁ, এখনই। বলেই সোফা থেকে নীলাকে আর কোলে করে তুলে নিলে। নীলা চিৎকার করে হেসে ওর গলা জড়িয়ে ধরলে। রেবতীর মুখ অন্ধকার হয়ে উঠল। ওর মুশকিল এই যে, অনুকরণ করবার কিংবা বাধা দেবার মতো গায়ের জোর নেই।
ওর বেশি করে রাগ হতে লাগলো নীলার পরে। এই সব অসভ্য গোয়ারদের প্রশ্রয় দেয় কেন? হালদার বললে, গাড়ি তৈরি আছে, তোমাকে নিয়ে চললুম ডায়মন্ড হারবারে। আজ সন্ধ্যের ভোজে ফিরিয়ে এনে দেব। ব্যাংকে কাজ ছিল, সেটা যাগ্যে চুলোয়। একটা সৎকার্য করা হবে। ডাক্তার ভট্টাচার্যকে নির্জনে কাজ করবার সুবিধে করে দিচ্ছি। তোমার মতো অত বড় ব্যাঘাতকে সরিয়ে নিয়ে যাওয়াই ভালো। এজন্য উনি আমাকে ধন্যবাদ দেবেন। রেবতী দেখলে নীলার ছটফট করবার কোনো লক্ষণ দেখা গেল না। নিজেকে সে ছাড়িয়ে নেবার চেষ্টা মাত্র করলে না। বেশ যেন আরামে ওর বক্ষ আশ্রয় করে রইল, ওর গলা জড়িয়ে রইল বিশেষ একটা আসক্ত ভাবে। যেতে যেতে বললে, ভয় নেই বিজ্ঞানী সাহেব, এটা নারী হরণের রিহার্সাল মাত্র। লঙ্কা পাড়ে যাচ্ছি নে, ফিরে আসবো তোমার নেমন্তন্নে। রেবতী ছিঁড়ে ফেললে সেই লেখাটা। হালদারের বাহুর জোর এবং অসংকুচিত অধিকার বিস্তারের তুলনায় নিজের মিথ্যাভিমান ওর কাছে আজ বৃথা হয়ে গেল। আজকের পর্বটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার এই গল্পেরই ত্রয়োদশ পর্ব বা শেষ পর্ব নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।